করতে পারে। ও কিন্তু বুট দেখতে পেয়েছিল, যে বুট পরা সৈনিকরা আসছিল। ও যেখানে হাইড করেছিল সেখান থেকে নিচে বোঝা যাচ্ছিল যে ইউনিফর্ম পরা এবং পায়ে বুট পরা এবং তাদের হাতে বন্দুকও ছিল, সেটাও দেখতে পেয়েছিল। তো একটা যখন আপনারা যখন হত্যাযজ্ঞ হয় কিংবা যখন অস্ত্র হাতে নেওয়া হয়, সেটাই কিন্তু বড় অপরাধ আমাদের জানা মতে। সেখানে যারাই অস্ত্র জমা নিয়েছিল মানে ধরেছিল তারা সবাই কিন্তু অপরাধী। এটা আপনাদেরকে বুঝতে হবে, প্রচার করতে হবে, জানাতে হবে। আপনারা এখন এই সৈনিক পরিবারদের এত বছর পরে ফিরে আসার জন্য বাবাদের নতুন করে দেখছে। তারা অনেকে জন্ম নিয়েছিল পরে 16 বছর, কিন্তু আমাদের তো 4টা বাচ্চার জন্ম নিয়েছে, ভাইরা মারা যাওয়া, আমাদের শ্রদ্ধেয় ভাইরা হত্যা হওয়ার পরে। আমি মারা যাওয়া বলি না, আমি এটাকে হত্যাকাণ্ড বলি, সুষ্ঠুভাবে প্ল্যান করা একটা হত্যাকাণ্ড বলি। তো সেই হত্যাকাণ্ডের পরে যখন বাচ্চাগুলো জন্ম নিল, আপনারা কি খোঁজ নিয়েছিলেন কখনো? জাতি কি খোঁজ নিয়েছিল কখনো যে সে বাচ্চাগুলো মানসিক অবস্থা কেমন আছে? তারা কি, তাদের মনের ভিতর দিয়ে কি যায় যে তারা যে আর কখনোই বাবাকে দেখতে পারবে না, তার বাবা ঘ্রাণ নিতে পারবে না? বাবা ফিগারটা কিন্তু ওরা ভুলে গেছে। এমনকি যে আমার মেয়ে তখন 10 বছর বয়স ছিল, ওর জন্য বাবা ফিগারটা কি ও এখনো বুঝে না। আমার বাচ্চারা কিন্তু আমাকেই বাবা এবং মা মনে করে, কারণ আমরা ওই রোলটা প্লে করতে পারি। আমরা খুব মানে সুন্দর করে কথা বলি, ভালো পরিধেয় ধারণ করি, ভালো জায়গায় যাই, উঠি বসি বলে কি আমাদের কষ্টগুলো নাই? মিডিয়াতে শুধু কান্নাকাটি করলে আপনারা ওইটাকেই প্রজেক্ট করবেন আর বাকিটা মানে মনে করে নেবেন যে আমরা অনেক ভালো আছি। কোথায়? আপনারা তো ভুলেই গেছেন আমাদের। এমনকি আমি দেখতে পেলাম গত 16 বছর 15 বছরে এই 25শে ফেব্রুয়ারিতে টিভিতে পর্যন্ত নিচে একটা স্ক্রোলিং হয় যে বিদ্রোহের। কেন বিদ্রোহ এখনো বলা হচ্ছে এটাকে? আমার সবচেয়ে বড় আপত্তি এখানে। আর যেই অপবাদ দিয়ে অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, কোথায়? সেটা তো ইনভেস্টিগেশনে, অনেক ইনভেস্টিগেশনে সেটা প্রমাণিত হয়েছে, তার সত্যতা প্রমাণিত হয়েছে যে এটা একেবারেই মিথ্যা। কেন কোনো সরকার থেকে কিংবা কোনো মহল থেকে এটাকে আপনাদের মাধ্যমে প্রচার করা হয়নি দেশবাসীর কাছে যে এটা একেবারে মিথ্যা কথা? কারণ এই অপবাদটা নিয়ে এই আত্মাগুলো এখনো অতৃপ্ত। আপনারা মনে রাখবেন যে শহীদদের আত্মা কিন্তু থাকে এবং ওরা বিচারের জন্য, এটাই আমরা বিশ্বাস করি। তো তাদের আত্মা তো এখনো কষ্ট পাচ্ছে। এই যে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হলো, সে সময় মুন্নি সাহা, জয় মামুন এনারা যথেষ্ট ভালো রোল প্লে করেছিলেন, মনে আছে আমার। আমি তো 26 তারিখে রাত্রে 8টার সময় যখন জানি, পিলখানা থেকে যখন বের হয়ে আসি, তখন আমি ভাবছিলাম যে তাদেরকে হস্টেজ করা হয়েছে। কোথায়? আমি তো যখন জানলাম যে ওদেরকে হত্যা করা হয়েছে, সবার আগে আমার হাজবেন্ড, আমার এনায়েত ভাইয়ের লাশটা বের হয়ে আসছে। কিভাবে এত অপমানিত করে হত্যা করে তাদেরকে ড্রেনে ফেলে দেওয়া, ইউনিফর্ম পরা, ইউনিফর্মের মানে অমর্যাদা করা। একটা প্যারামিলিটারি ফোর্স, ওদের এত সাহস হয় কোত্থেকে? অফিসারদেরকে লাশ পোড়ানো, গণকবর দেওয়া, এত বড় জঘন্য কাজ করেছে কি 1-2 সৈনিক? মনে করেন 1-2 সৈনিক এগুলা করতে পারে? কখনোই না। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানায়, ঢাকা পিলখানায়। কোথায়? 4000-এর তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত, কোনো শাস্তিই হচ্ছে না। কেন এই প্রহসন এখন পর্যন্ত? আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমেই কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়।
তারা যেন তাদের শাস্তি ভোগ করে। ধন্যবাদ। ধন্যবাদ। এক একটা পরিবারকে যখন কিনা তাদের বাড়ির যে কর্তা তাকে হত্যা করা হচ্ছিল, তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাথি দিতে দিতে, বেয়োনেট দিয়ে খোঁচাতে খোঁচাতে, বন্দুকের বাট দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবর তো আপনারা কখনো প্রচার করেন না। কারা নিয়েছে সেটা? ইন্ডিয়ানরা নিয়েছে নাকি শেখ হাসিনা নিজে এসে নিয়েছিল? বলেন আমাকে। এখন আমি অনুরোধ করব, একজন ডাক্তার একটা মানুষের কি ক্ষতি করে? একজন ডাক্তার কেউ ছাড়ে নাই। লেফটেন্যান্ট কর্নেল ডক্টর লুৎফুর রহমানের মেয়ে ডক্টর ফাবলিয়া বুশরা প্রমি, আমি অনুরোধ করব ও যেন ওর বক্তব্য রাখে। আসসালামু আলাইকুম, আমার নাম বুশরা। আমার বাবা শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান খান। তিনি একজন ডাক্তার ছিলেন। তিনি বিডিআর হাসপাতালে কর্তব্যরত ছিলেন। সেদিন আমরা ভিতরে ছিলাম 36 ঘন্টা। আমি এবং আমার পরিবার আমরা জিম্মি ছিলাম। আমাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছিল। আমার অভিজ্ঞতা শুরু করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা মিডিয়ার লোক আছেন বা দেশবাসী সবাই যারা দেখছেন, তারা সবাই জানেন যে আমরা ফেসবুকে পোস্ট করি বা আমাদের বিচার আচার বা আমাদের লেখালেখি আপনারা হয়তো অনেকে ফলো করে থাকেন। সেখানে কমেন্ট সেকশনে আমি একটা কথা পেয়েছিলাম একজনের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে সেদিন একজন সুবেদার মেজর ছাড়া অন্যরা প্রতিবাদ করেনি, কারণ তারা নিজেদের প্রাণ ভয়ে ভীত ছিল। তারা কেউ প্রতিবাদ করেনি কারণ তারা যদি প্রতিবাদ করতো তাহলে নাকি তারা সবাই সেদিন মারা যেত, বাকি অফিসারদের সাথে তারা সবাই মারা যেত। তো এটা থেকে আপনাদের মনের মধ্যে কি ধরনের ছবি ভাসে? আপনাদের কি মনে হয় যে তারা সবাই প্রতিবাদ না করে একরকম বাধ্য হয়ে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়েছিল চুপচাপ? তারা দেখছিল অসহায়ের মতো, তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য, কিন্তু তারা বাঁচাতে পারেনি? আপনাদের মনে কি চিত্রটা এরকম? আপনারা যখন সম্প্রচার করেন তারা জেল থেকে ছাড়া পাচ্ছে, কাঁদছে, তাদেরকে জড়িয়ে ধরছে তাদের সন্তানরা, আপনাদের মনে হয় এরা সবাই অসহায়ের মতো সেদিন হাহাকার করছিল অফিসারদের মৃত্যু দেখে? আমি আমার ফার্স্ট হ্যান্ড কাউন্ট, আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে এখানে বসেছি। তারা কেউ প্রতিবাদ করে নাই, এটা অবশ্যই সত্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন, এটাও সত্য। ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই, এটা তাদের অপরাধ না। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেদিনের অপরাধ একমাত্র খুন করা না, সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল। আমি জানি না আপনাদের আসলে এখানে বয়স কত বা আপনারা কতটুকু খবরে দেখেছেন। 2009 সালে যখন 36 ঘন্টা পরে আমাদেরকে ছাড়া হলো, আমরা যখন বের হয়ে আসছি এবং আমরা যখন টিভিতে দেখেছি, আমরা পরবর্তীতে যখন, আমার বয়স এখন 30, আমি এখনো পর্যন্ত কোনো খবর, কোনো লেখা, কোনো নিউজ, কারো ইন্টারভিউ আমি এখনো পর্যন্ত দেখতে পারি না। এবং আমি গর্ব করে বলি আমার নার্ভ যথেষ্ট শক্ত, কারণ আমি যা অভিজ্ঞতা, আমি নিজে যা এক্সপিরিয়েন্স করে আসছি, এটার পরে আমার পক্ষে সম্ভব না কোনো কিছু দেখে সহ্য করা, যেটা আপনারা টিভিতে দেখেন। এবং টিভিতে 20%ও আসে নাই ভিতরে যা হচ্ছিল। এটা 25শে ফেব্রুয়ারির ঘটনা। সারা সপ্তাহ আমাদের সবার বাবারা ব্যস্ত ছিল। 25শে ফেব্রুয়ারির পরে বিডিআর সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমেলায় নিয়ে যাওয়ার কথা ছিল। সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি। আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে, আমার মাও তখন ঘর থেকে, মানে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন, উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্রাজুয়েশন করছিলেন। শেষ মুহূর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমাকে বলে যে, আমার ডাকনাম প্রমি, আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে একটু ফোনটা দাও। শুধু 10 সেকেন্ড এদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়ে যেত। সেদিন আমরা বাসায় একা থাকতাম। আমার একটা ছোট ভাই ছিল 6 বছর বয়স, আমরা একা থাকতাম।
আমাদের সাথে আমার এক দাদা ছিলেন, আমার বাবার ছোট চাচা যিনি, তিনিও ছিলেন আমাদের বাসায় একজন সাহায্যকারী একজন ছিলেন। ঘটনার দিন 9:30 থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল, সেদিন আখেরি চাহার সোমবার ছিল, আমার একেবারে স্পষ্ট মনে আছে। আমাদের যে বিল্ডিংটা ছিল, যে বাসাটায় আমরা ছিলাম, তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে ডিজি বাংলো। যখন গোলাগুলি শুরু হয় আমরা তখনও বুঝিনি, কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান, আমরা অনেক মহড়া দেখে অনেক কিছু দেখে আমরা বড় হই, যেখানে প্লেন যায়, উপর থেকে গুলির আওয়াজ হয়, এক্সারসাইজ হয়। আমরা কিন্তু ছোট থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না, কারণ আমরা এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে বড় হয়ে আমরা এইভাবেই ইউজ টু। সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি নাই, এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না, শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য, যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য, তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে। তখন একটা কথা খুব বলা হতো, রক্ষক যখন ভক্ষক। আমরা এটা বুঝতে পেরেছি। আপনারা ভাববেন ও আচ্ছা আমার বাবা মারা গেছে, এটা আমার একটা পার্সোনাল ট্র্যাজেডি, আমাদের একটা এটা খুব ব্যক্তিগত একটা কোনো ব্যাপার না, এটার সাথে যে কতখানি বিট্রেয়াল জড়িয়ে আছে এটা আপনারা হয়তো কোনোদিনই অনুধাবন করতে পারবেন না। আমরা যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে, আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাঁদছে আর বলছে যে লুৎফর আমাদেরকে বাঁচাও, আমার ছোট ছোট বাচ্চা, আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে। আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না, তুমি দরজা জানালা আটকায় বসে থাকো, কেউ আসলে দরজা খুলো না। আমরা তখনও জানি না আমরা কতখানি বোকা, আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে। আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখন এসে আমাদের দরজায় ধাক্কানো হয়, এবং তারা তো এসে একটু বের হন, আসেন এভাবে কথা বলে নেই, তারা এসে আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায়। আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রিয়াল এবং কি পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম? এনাদেরকে আমরা আঙ্কেল রাখতাম, এনাদের দিকে আমরা তাকাতাম। আপনি জানেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, আপনারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়াতো প্রোটেকশনের জন্য। আমরা তো তখন বুঝতাম না বিডিআর কি, আর্মি কি। যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম, একটা উর্দি দেখতাম, তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে যে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে। আমাদের বাসা থেকে আমরা এক কাপড়ে বের হয়েছিলাম, আমরা কোনো টাকা পয়সা নিয়ে বের হই নাই, কোনো গয়নাগাটি নিয়ে বের হই নাই। একটা ব্যাগে করে আমার বাবার জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি এবং আমার মা বাবার সারা জীবনের সার্টিফিকেটগুলো নিয়ে আমরা বের হয়েছিলাম। আমার মা পুরাটা সময় তাদেরকে বলছেন যে ভাই আমার স্বামী, ওনার নাম এটা, উনি আছেন ওখানে, কি হচ্ছে বলেন, কি করবেন, আমরা কি করবো, আমরা কোথায় যাবো, এত গোলাগুলি হচ্ছে। ইভেন একটা গুলি এসে আমাদের 5 তলার বাসার উপরে জানালা ভেদ করে ভিতরে ঢুকে যায়। আপনারা যুদ্ধের সময়কার ঘটনা, আমার মা বাবা খুব ছোট ছিলেন যখন যুদ্ধ হয়, কিন্তু তাদের একটা ইনস্টিংক্ট ছিল। আমি যখন বের হই, আমার 14 বছর বয়স, আমি ছোট একটা মেয়ে, আমার মা সবার আগে যেই কাজটা করে সেটা হচ্ছে বিশাল একটা ওড়না দিয়ে আমাকে আপাদমস্তক জড়িয়ে ফেলে বাসা থেকে বের হওয়ার সময়। আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই, আমরা যখন রাস্তায়, আমরা ঠিক বিল্ডিং এর নিচে যখন নামি, একটা সৈনিক, একজন বিডিআর জওয়ান, তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি, উনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না, আমরা কিছু জানি না, আমরা কিছু করি নাই। আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট, আমার স্বামী ডাক্তার, আপনারা